আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম শ্রেণীর নতুন কারিকুলামের বিজ্ঞান অধ্যায় 5-এর 1 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। যে আজকে চ্যাপ্টারের নাম হচ্ছে পদার্থের গঠন। আমরা পদার্থ কি কি শিখবো এই চ্যাপ্টারে? যে পরমাণুর কণা সমূহ, রাদারফোর্ডের পরমাণু মডেল, পরের পরমাণু মডেল, তারপর হচ্ছে পরমাণু শক্তি স্তর, ইলেকট্রন বিন্যাস, পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর কি জিনিস সেটা সম্পর্কে আমরা যারা ধারণা লাভ করব। তারপর আইসোটোপের শতকরা পরিমাণ থেকে কিভাবে মৌলের আপেক্ষিক ভর নির্ণয় করা যায় সেটা শিখবো। মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর থেকে কিভাবে আপেক্ষিক পারমাণবিক ভর বের করা যায় সেটা আমরা শিখবো। তো আজকে আমরা মূলত এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিই যে পরমাণুর কণাসমূহ। কণাসমূহ কি জিনিস? যে তোমরা পূর্ববর্তী শ্রেণীতে পরমাণুর গঠন সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো। তোমরা জানো যে পরমাণু মূলত 3টা কণা দিয়ে তৈরি, তাই না? আমরা আগে থেকে জানছি যে ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন, এই 3টা কণা দিয়ে তোমার হচ্ছে প্রত্যেকটা পরমাণু গঠিত। তো পরমাণুর কেন্দ্রে থাকে কে? পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে মূলত প্রোটন আর নিউট্রন থাকে। আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাইরে থেকে ঘূর্ণায়মান থাকে কে? ইলেকট্রন। মানে হচ্ছে ওদেরকে পাহারা দেয় কে? বাইরে ইলেকট্রন তাদেরকে পাহারা দেয়। তাহলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে কিছু তথ্য নিচে উল্লেখ করা হলো। প্রথম হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে? তো ঋণাত্মক বা নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রন হলো পরমাণুর একটা মূল কণিকা, যার চার্জ হচ্ছে তোমার -1.602 × 10⁻⁹ কুলম। কুলম হচ্ছে তার একক, ঠিক আছে? তাহলে ইলেকট্রন হল সবসময় কি হবে? ঋণাত্মক বা নেগেটিভ চার্জ যুক্ত থাকে সবসময়। এই জন্যই তোমার এখানে কি দিছে? মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তাহলে জে থমসনকে ইলেকট্রন আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয় কারণ তিনিই প্রথম ইলেকট্রনের ভর ও চার্জ নির্ভুলভাবে বের করতে সক্ষম হয়েছিল। তো নিচে ইলেকট্রনের আরো কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। যেমন হচ্ছে দেখো, যে একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.109 × 10⁻31, যেটা খুবই কম। -31 মানে কি? খুবই ছোট একটা সংখ্যা, ঠিক আছে? যা একটা প্রোটনের ভরের 1837 গুণ কম। তাহলে চিন্তা করো, প্রোটনের ভর যেটা হবে তার থেকেও 1837 গুণ কম একটা সংখ্যা। তাহলে চিন্তা করতে পারো যে কত ছোট একটা সংখ্যা। তাই নিউট্রন ও প্রোটনের তুলনায় ইলেকট্রনের আপেক্ষিক ভর যদি আমরা বিবেচনা নাও করি, তাহলে খুব বেশি ক্ষতি হয় না। মানে তুমি যখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করবা, তখন ইলেকট্রনের ভরকে তুমি নাও ধরতে পারো, কারণ এটা এমন একটা ছোট সংখ্যা যেটা শূন্যের কাছাকাছি, ঠিক আছে? তাহলে আমরা এটাকে ইগনোরও করতে পারি, কোনো সমস্যা নাই। তা 2 নম্বর বৈশিষ্ট্য কি বলতেছে? যে ইলেকট্রনের আপেক্ষিক চার্জ সবসময় -1 ধরা হয়, কারণ দেখো -1 দিয়ে শুরু ছিল না এখানে, এই জন্য -1 নর্মালি ধরা হয়। আপেক্ষিক চার্জ যদি আমরা হিসাব করি তাহলে সেটা হচ্ছে -1। তাহলে ইলেকট্রনকে সাধারণত ই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রন থেকে ই প্রতীকটা আসছে। আরো কিছু বৈশিষ্ট্য আছে, আপাতত আপনাদের এই দুটাই মেন মেন বৈশিষ্ট্য আপনারা মনে রাখবেন। তারপর হচ্ছে প্রোটন। প্রোটনের কিছু বৈশিষ্ট্য আমরা শিখে নিই। যে প্রোটন হলো ধনাত্মক বা পজিটিভ চার্জ যুক্ত পরমাণুর একটা মূল কণিকা, যার চার্জ বা আধানের পরিমাণ হচ্ছে +1.602 × 10⁻⁹ দেখো এটা আর এটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। শুধুমাত্র এখানে মাইনাস দিয়ে শুরু হয়েছে, এখানে প্লাস দিয়ে শুরু হয়েছে, কিন্তু তাদের মান বা চার্জের আধানের পরিমাণের মান কিন্তু সেম। একটা মনে রাখতে পারলে তুমি আরেকটা মনে রাখতে পারবে, শুধুমাত্র প্লাস মাইনাস দিয়ে তাদেরকে ডিফারেন্সিয়েট বা আলাদা করতে পারবে, ঠিক আছে? প্রোটন আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয় কাকে? আর্নেস্ট রাদারফোর্ডকে হচ্ছে তোমার প্রোটন আবিষ্কারের জন্য কৃতিত্ব বা ক্রেডিট দেওয়া হয়। আর নিচে প্রোটনের কিছু বৈশিষ্ট্য দেওয়া হলো। যেমন একটা প্রোটনের ভর কত? যে 1.673 × 10⁻⁻27। এটাও কিন্তু একটা ছোট সংখ্যা। তাহলে আমরা ইলেকট্রনের ভর যখন দেখছিলাম যে এটার 1837 গুণও কম ইলেকট্রন হচ্ছে ভর, ঠিক আছে? এটা নিজে একটা ছোট সংখ্যা, তার থেকে আরো হাজার গুণ কোটি ছোট হচ্ছে তোমার, মানে হাজার ছোট হচ্ছে তোমার এটা, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন পরমাণু থেকে তার ইলেকট্রনটা অপসারণের মাধ্যমে প্রোটন পাওয়া যায়। কখনো কখনো তুমি যদি হাইড্রোজেন পরমাণু থেকে তার ইলেকট্রনটাকে সরায় ফেলতে পারো, তাহলে যেটা পাবে সেটা হচ্ছে তার প্রোটন, ঠিক আছে? প্রোটনের আপেক্ষিক চার্জ হচ্ছে +1, আপেক্ষিক ভর হচ্ছে +1। প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়, তার ভরও +1 ধরা হয়, আপেক্ষিক চার্জও তোমার +1 ধরা হয়। এবার আসুন নিউট্রন। 1932 সালে জেমস চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। নিউট্রনের কোনো চার্জ নাই। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নিউট্রন হচ্ছে প্লাসও না মাইনাসও না, সে জিরো, মানে হচ্ছে তার কোনো চার্জই নাই। শুধু হাইড্রোজেন ছাড়া সকল মৌলের পরমাণুতেই নিউট্রন আছে। যে হাইড্রোজেনে কিন্তু নিজের কোনো নিউট্রন নাই। বাকি যে পরমাণু মৌলগুলো আছে আমাদের সবগুলারই তোমার নিউট্রন আছে। নিউট্রন সম্বন্ধে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিচে উল্লেখ করা হলো। প্রথমটা কি বলছে? যে একটা মৌলের দুইটা ভিন্ন আইসোটোপের ভর তাদের নিজ নিজ নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রনের সংখ্যার পার্থক্যের কারণে হয়। এখন আইসোটোপ কি জিনিস আশা করি আপনারা গত ক্লাসে পড়ে আসছেন। যে আইসোটোপ হচ্ছে একটা মৌলের ভার্সন বা ভ্যারিয়েশন। যে তোমার কোন একটা মৌলের নিউট্রন সংখ্যার ভিন্নতার জন্য
আমরা যে মৌলের ভার্সনগুলো পাই সেগুলো হচ্ছে তোমার আইসোটোপ। আমরা সামনে আরো আলোচনা করব। তো মূলত আইসোটোপটা কেন হয়? এই নিউট্রন সংখ্যা ভিন্নর কারণ। এখন একটা উদাহরণ যদি আমি দেই, কার্বনের কিন্তু তিনটা আইসোটোপ আছে, ঠিক আছে? এখন ধরো কার্বনের প্রথমটাতে একটাতে একটা নিউট্রন আছে, এটার জন্য একটা ভার্সন, পরেরটাতে দুইটা নিউট্রন আছে, পরেরটাতে ধরো তিনটা নিউট্রন আছে। এই যে একটা দুইটা নিউট্রন ভিন্ন হওয়ার কারণে একটা মূলতে পাইছি একটা, আরেকটাতে দুইটা, আরেকটাতে তিনটা, কিন্তু সবগুলো কিন্তু কার্বন, তাই না? তাহলে এই যে কার্বনের তিনটা ভার্সন আমরা পাইছি, এটা হচ্ছে তার আইসোটোপ। ঠিক আছে, এই আইসোটোপটা কেন ক্রিয়েট হয়? একমাত্র নিউট্রন সংখ্যার পার্থক্যের কারণে, নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণেই, সেম না থাকার কারণে আইসোটোপটা ক্রিয়েট হয়। ঠিক আছে, এবার আসলে 2 নাম্বার কি বলছে, যে একটা নিউট্রনের ভর হলো 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি, যা একটা প্রোটনের ভরের চেয়ে একটু সামান্য বেশি, তাই না? দেখো তো, এই যে এখানে 1.673, আর এখানে শুধু 1.675, হালকা একটু বেশি, বাকি সব কিন্তু সেম। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর কি বলছে, নিউট্রনের আপেক্ষিক আধান বা চার্জ হচ্ছে শূন্য। আমি আগেই বলছিলাম নিউট্রনে কিন্তু কোনো চার্জ নেই, মানে কি, জিরো। এবং তার আপেক্ষিক ভর কত ধরা হয়? 1 ধরা হয়। নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয়। 4 নম্বর বৈশিষ্ট্য কি বলতেছে, যে নিউট্রনের একটা অত্যন্ত বিচিত্র ধর্ম আছে। এটি যখন নিউক্লিয়াসের ভেতর প্রোটনের সঙ্গে থাকে তখন এটা খুবই স্থিতিশীল অবস্থায় থাকে, কিন্তু যদি কোনো কারণে মুক্ত অবস্থায় থাকে তখন সেটা খুবই অস্থিতিশীল। 10 মিনিটের ভেতর এটি একটি প্রোটনকে ভেঙে একটা ইলেকট্রন এবং একটা নিউট্রিনোতে বিভাজিত হয়ে যায়। ঠিক আছে। তাহলে যদি তুমি তাদেরকে প্রোটনের সঙ্গে রাখো, তাকে যদি রাখতে পারো তাহলে সে খুবই স্থিতিশীল অবস্থায় থাকে। কিন্তু তুমি যদি কোনো কারণে ওকে মুক্ত করে দিতে পারো, তাহলে সেটা খুবই উত্তেজিত অবস্থা, মানে ছোটাছুটি করতে থাকে, তখন সেটা ভেঙে যায়। 10 মিনিটের ভিতরে ভেঙে কি হয়ে যায়, একটা প্রোটনকে ভেঙে সে কি করে ফেলে, একটা ইলেকট্রন আর একটা নিউট্রিনো কণাতে বিভাজিত হয়ে যায়। নিউট্রিনো কি জিনিস আমরা কিন্তু গত চ্যাপ্টারে পড়ে আসছি। যদি আপনারা গত চ্যাপ্টারটা না পড়ে থাকেন, আমার চ্যানেলের চ্যাপ্টার দেওয়া আছে, দেখে নিতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে আমাদের পরমাণুর মডেল। বিখ্যাত দুইটা পরমাণু মডেল আছে, এই সম্পর্কে আমরা জানবো। অ্যাটমিক মডেল যেটাকে বলা হয়। যে পরমাণুর মডেলের ধারণা, উৎপত্তি ও বিকাশ সম্পর্কে তোমরা তোমাদের পূর্ববর্তী শ্রেণীতে ধারণা পাইছো। কোয়ান্টাম মেকানিক্স গড়ে ওঠার পর প্রথমবার পরমাণুর গঠন সত্যিকার ভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়েছিল। আগে কিন্তু ভালোভাবে বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারতো না, যতদিন না কোয়ান্টাম মেকানিক্স করে না উঠছে। তাহলে এটা বিজ্ঞানের অনেক বড় একটা সাফল্য, কিন্তু এটা কিন্তু একদিনে হয়ে ওঠে না। কোনো কিছুই কিন্তু তোমার, একটা দালান কোঠাও কিন্তু একদিনে শেষ হয় না। তো এই গবেষণা তো আরো অনেক বড় জিনিস, তাই না? তাহলে অসংখ্য বিজ্ঞানী সম্মিলিত প্রচেষ্টায় এটা ধীরে ধীরে গড়ে উঠছে। দুইটা প্রচেষ্টার কথা আলাদাভাবে বলা সম্ভব। তার একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, অন্যটা হচ্ছে বোরের পরমাণু মডেল। তো প্রথমটা হচ্ছে আমাদের রাদারফোর্ড পরমাণু সম্পর্কে আমরা ধারণা লাভ করব। যে কি বলছে আমরা একটু দেখি। যে পরমাণুর মাঝে বিপরীত চার্জ বিশিষ্ট ইলেকট্রন ও প্রোটন আছে, তাই না? পরমাণুতে বিপরীত চার্জ কেন? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, প্রোটন হচ্ছে পজিটিভ। এই জন্য তারা বলছে একজন আরেকজনের বিপরীত ধর্মী কি চার্জ বিশিষ্ট ইলেকট্রন ও প্রোটন রয়েছে, সেটা বিজ্ঞানীরা জানতে পারছিলেন। কিন্তু সেটা কিভাবে রয়েছে তারা কিন্তু জানতো না, তারা কোন জায়গায় আছে, কেমনে আছে, এগুলো কিন্তু বিজ্ঞানীরা তখন জানতে পারে নাই। তো ব্রিটিশ বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড যখন পরীক্ষা করছে, পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে প্রথম এই বিষয়ের উপর একটা আলোকপাত করছিল, একটা ধারণা দিছিল। এই ব্যাপারে তার দেওয়া মডেলটা রাদারফোর্ড পরমাণু মডেল নামে কিন্তু পরিচিত। তাহলে এটা হচ্ছে, যে দেখো ছবিতে দেখতে পারতেছো রাদারফোর্ড পরমাণু মডেল। উনি বলছিল এই যে ইলেকট্রন গুলা বাহিরে থাকে, প্রোটন আর নিউট্রন হচ্ছে ভিতরে থাকে, আর ইলেকট্রনের রাস্তা এরকম আর কি। যদিও এটা নিয়ে অনেক সীমাবদ্ধতা আছে, আমরা দেখতেছি সামনে। তো প্রথম কি বলছে দেখো তো, একটা পরমাণুর ধনাত্মক চার্জ এবং পরমাণুটির অধিকাংশ ভর পরমাণুর কেন্দ্রে পুঞ্জীভূত থাকে, যাকে আমরা বলতেছি নিউক্লিয়াস। এই কথাটার মানে কি, যে একটা পরমাণু ধরো, এটা ঠিক আছে, একটা পরমাণুর ধনাত্মক চার্জ মানে কে বলতো? একমাত্র ধনাত্মক চার্জ কার আছে? প্রোটন। প্রোটন কিন্তু ধনাত্মক চার্জ, প্রোটন ভিতরে। তাহলে ধনাত্মক চার্জ এবং পরমাণুটির অধিকাংশ ভর পরমাণুর কেন্দ্রে পুঞ্জীভূত থাকে, যা নিউক্লিয়াস বলছে। তো এখানে ধরো নিউক্লিয়াস থেকে প্রোটন আর নিউট্রন একসাথে থাকে, ঠিক আছে? তো এই যে প্রোটন আর নিউট্রনের এলাকা জুড়ে যতটুকু থাকে, এতটুকু কিন্তু তার ভর। আশপাশে যে জায়গাগুলো আছে এগুলো কিন্তু সবই পরমাণুতে ফাঁকা থাকে, মেইনলি তার ভরটা হচ্ছে মাঝখানে। এটাই বলতেছে যে যে পরমাণুর মানে অধিকাংশ ভর মাঝখানে পুঞ্জীভূত থাকে, মানে জমা থাকে, বাহিরে তেমন একটা ভর দেখা যায় না। তো নিউক্লিয়াসের ভিতরে কে থাকে? প্রোটন। ও নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে। উনি বলছে যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর অত্যন্ত কম, আমরা দেখে আসছি ইলেকট্রনের ভর কিন্তু খুবই ছোট, তাই নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত প্রোটন ও নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসাবে বিবেচনা করা হয়। আচ্ছা, এখানে তো ধরো তিনজন আছে, তাই না? বাইরে ইলেকট্রন, ভিতরে প্রোটন আর নিউট্রন। এখন প্রোটন নিউট্রনের ভরকে তুমি যোগ করো,
যেটা পাবা সেটাই মূলত আসলে পরমাণু টোটাল ভর। কেন? কারণ আমরা ইলেকট্রনের ভরকে কেন যোগ করি নাই? কারণ আমরা বলছিলাম যে ওটা যদি আমি ক্যালকুলেশনে নাও নেই, তেমন কোনো পার্থক্য আসবে না, বা বিবেচনা করারও দরকার নেই ইলেকট্রনের ভরকে। মূলত পরমাণু ভরটা হচ্ছে প্রোটন আর নিউট্রনের টোটাল সামগ্রিক ভরটা, ঠিক আছে? এবার আসো 2 নাম্বার, কি বলছে? নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র ও পরমাণুর অভ্যন্তরে অধিকাংশ জায়গায় ফাঁকা। তাহলে নিউক্লিয়াস যে জায়গাটা, যে একটা পরমাণু নিউক্লিয়াসটা খুব ছোট জায়গার মধ্যে থাকে এবং তার অধিকাংশই কি ফাঁকা জায়গা, ঠিক আছে? আর 3 নাম্বার কি বলতেছে, রাদারফোর্ড পরমাণু মডেল প্রস্তাব করেছিল যে কেন্দ্রের ধনাত্মক বা পজিটিভ চার্জের চারদিকে তার আকর্ষণ বলের কারণে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। ভিতরে তো তোমার পজিটিভ, সবসময় মনে রাখবা, পজিটিভ নেগেটিভকে কিন্তু সবসময় আকর্ষণ করে, ঠিক আছে? সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু বিপরীতধর্মী আধান মানে পজিটিভ নেগেটিভ সবসময় আকর্ষণ করবে, পজিটিভ পজিটিভ বিকর্ষণ করবে, আবার নেগেটিভ নেগেটিভও কিন্তু বিকর্ষণ করবে। তো এখন দেখো ভিতরে তো তোমার পজিটিভ আছে, তো এই পজিটিভের জন্য বাহিরে নেগেটিভ আধান বিশিষ্ট কে থাকে? ইলেকট্রন থাকে, এবং তাদের মধ্যে একটা কি থাকে? আকর্ষণ বল কাজ করে। তো এটা বলতেছে যে আকর্ষণ বলের কারণে ঋণাত্মক নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। এই একমাত্র আকর্ষণটার কারণে এরা কিন্তু ঘুরে, নাহলে কিন্তু ইলেকট্রন এক জায়গায় স্থির থাকতো। কিন্তু তারা যেহেতু প্রতিনিয়ত প্রত্যেক জায়গা থেকে আকর্ষণ করতেছে, তো ইলেকট্রন তো একটার অধিকও থাকতে পারে। একটা পরমাণু বা মৌলতে কিন্তু ইলেকট্রন একটা থাকে না, আর অনেকগুলো থাকতে পারে। তো যতটা প্রোটন অতটা ইলেকট্রন থাকে। তো এই জন্য ওরা হচ্ছে প্রতিনিয়ত যেহেতু এখানে একটা আকর্ষণ বল অনুভব করতেছে, এই জন্য তারা ঘূর্ণায়মান ঘূর্ণায়মান বা চলমান থাকে, নাহলে কিন্তু স্থির থাকতো, ঠিক আছে? তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনের এইভাবে ঘূর্ণনকে তিনি সৌরজগতের সূর্যের চারদিকে গ্রহগুলো ঘূর্ণায়মান অবস্থার সঙ্গে তুলনা করছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইন। রাদারফোর্ডের পরমাণু মডেল মূলত এটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, যে একটা জিনিস চিন্তা করো, সূর্যকে কেন্দ্র করে আমাদের কিন্তু এই গ্যালাক্সির যতগুলো গ্রহ নক্ষত্র আছে সবগুলো কিন্তু ঘুরতেছে, তাই না? তখন উনি কি বলছে? উনি বলছে যে এই যে যেভাবে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতেছে, তো ইলেকট্রন গুলাও নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরতেছে। উনি জাস্ট তুলনা করছে আর কি, একটার সাথে আরেকটা, ঠিক আছে? এখন সৌরজগতের সঙ্গে রাদারফোর্ড পরমাণু মডেলকে তুলনা করার কারণে এই মডেলকে সোলার সিস্টেম মডেল অথবা সৌর মডেল নামেও ডাকা হয়। দুইটা নাম দেওয়া আছে, ঠিক আছে? আবার এই মডেলের মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াসের একটা ধারণা প্রবর্তন করছেন, তাই এই মডেলকে মাঝে মাঝে আবার নিউক্লিয়ার মডেলও বলা হয়। তাহলে দেখো 3টা নাম, একে তো রাদারফোর্ড মডেলকে সোলার সিস্টেম ডাকা হয়, আবার সোলার মডেলও বলে, আবার নিউক্লিয়ার মডেলও কিন্তু মাঝে মাঝে ডাকা হয়। এবার আসো রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা মানে কি? সীমাবদ্ধতা মানে ভুল ত্রুটি। কি কি ভুল করছে উনি, দেখি তো। যে পরমাণুর কেন্দ্রে অত্যন্ত ক্ষুদ্র একটা নিউক্লিয়াসের অস্তিত্বের ধারণাটা পরমাণু গঠনের একটা যুগান্তকারী পদক্ষেপ হলেও সেটা পূর্ণাঙ্গভাবে পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারে নাই। যে উনি একটা পরমাণুর পূর্ণাঙ্গ গঠনের ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছিল। তখন পর্যন্ত কোয়ান্টাম মেকানিক্স গড়ে ওঠে নাই বলে তার মডেল পরমাণু স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারে না, কেউ টেস্ট করতে পারে না, যেহেতু ততদিনে তোমার কোয়ান্টাম মেকানিক্স আবিষ্কৃত হয় নাই। এই মডেল ধরে নেওয়া হয়েছে যে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে, কিন্তু ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে। ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথ আস্তে আস্তে ছোট হতে থাকবে এবং একসময় সেটা নিউক্লিয়াসে পড়ে যাবে। এ থেকে বোঝা যায় যে এই মডেলে পরমাণু স্থিতিশীল হবে না, বেশিক্ষণ টিকবে না। তাছাড়া এই মডেলটা ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ, আকৃতি কিংবা পরমাণুতে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে কোনো ধারণা দিতে পারে নাই। তাহলে কি বলতেছে এখানে? যে মানে রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে বলতেছে যে ইলেকট্রন যখন তোমার প্রোটন বা নিউক্লিয়াসের আকর্ষণে ঘুরতে থাকবে, তখন দেখা যায় যে তার মানে কক্ষপথ যেটা, এটা আস্তে আস্তে চিপা হইতে থাকবে, চাপতে থাকবে। চাপতে চাপতে এক সময় হচ্ছে তোমার একদম ভিতরে চলে আসবে, কিন্তু এটা কখনো সম্ভব না। এই জন্য তোমার বলছে যে ক্রমাগত শক্তি হারাতে থাকলে, যদি হারায়, তাহলে সেটা নিউক্লিয়াসে পড়ে যাবে। তাহলে এ থেকে বোঝা যায় যে পরমাণু স্থিতিশীল, মানে যদি ভিতরে চলে যায় তাতে তোমার কি পরমাণুটা অকেজো হয়ে যাবে, কোনো কাজই করবে না যদি ইলেকট্রন এটার ভিতরে চলে যেতে পারে। তাছাড়া এই মডেলটি ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ, মানে ইলেকট্রন তোমার একটা পরমাণুতে ইলেকট্রন প্রোটন থেকে কত মানে দূরে থাকবে, বা তার আকারটা কি গোল হবে না বাঁকা হবে, এগুলো নিয়ে, বা তোমার কক্ষপথে কোন কক্ষপথে ঘুরবে, কেমন কক্ষপথটার আকৃতি হবে, বাঁকা হবে না সোজা হবে, এগুলো নিয়ে কোনো ধারণা তিনি দেয় না। উনি খালি বলছে যে তোমার নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাইরে ইলেকট্রন গুলো ঘুরে, কিন্তু কিভাবে ঘুরে বা কক্ষপথগুলোর আকৃতি কেমন, এগুলো নিয়ে কোনো ধারণা তিনি দেয় নাই। তো ওনার এই ভুলগুলোকে সংশোধন করার জন্য পরবর্তীতে একজন আসছে যার নাম হচ্ছে বোর, যেটা উনি আবার একটা মডেল প্রস্তাবনা জানাইছে, যে বোরের পরমাণু মডেল। যে 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধগুলো মানে ভুলগুলো সমাধান করার জন্য একটা মডেল প্রস্তাব করছিল। তখন কিন্তু কোয়ান্টাম মেকানিক্স গুলো আস্তে আস্তে জানা শুরু করছে বিজ্ঞানীরা, ঠিক আছে? এবং সেগুলো ব্যবহার করে
এই মডেলটা দেওয়া হয়েছিল। বোরের পরমাণু মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি আমরা একটু দেখি। যে 1 নম্বর বৈশিষ্ট্য বলতেছে পরমাণুতে থাকা ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। মানে একদম হিজিবিজি হজবরল অবস্থায় ইলেকট্রনগুলো কিন্তু নিজের ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার, এই যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে থাকে। উনি ফার্স্ট এসে বলছে যে কক্ষপথগুলো বৃত্তাকার হবে। এই স্থিতিশীল কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। এই যে দেখো, এটা হচ্ছে তার কক্ষপথ, এগুলা গোল বৃত্তাকার কক্ষপথ থাকে। এই যে এটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, ভিতর থেকে কিন্তু ছোট থেকে বড় বাইরে বাড়ে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই বৃত্তাকার এক একটা কক্ষপথ। এবং প্রথম কক্ষপথকে কে ডাকা হয়, দ্বিতীয়টাকে এল, তৃতীয়টাকে এম, তৃতীয়টাকে চতুর্থটাকে এন। ঠিক আছে, এই যে এখানে পরেরটায় বলা হয়েছে যে এই স্থিতিশীল কক্ষপথে এন সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করি। এই যে তার কক্ষপথগুলোকে আমরা এন, এটা N1, N2, N3, N4 এরকম। তাহলে এই যে এন এর মান 1 2 3 4 ইত্যাদি হতে পারে। এই কক্ষপথগুলো আমরা কে, এল, এম, এন শেল হিসেবেও বলা হয়। তো এগুলোকে কক্ষপথ বা শক্তিস্তর হিসেবে ব্যাখ্যা করা হয়। উল্লেখযোগ্য যে শক্তিস্তরে এন এর মান কম সেটাকে নিম্ন শক্তিস্তর বলে। যার এন এর মান কম সে হচ্ছে পাওয়ারফুল কম, আর যার এন এর মান বেশি সে হচ্ছে বেশি পাওয়ারফুল শক্তিস্তর। ঠিক আছে, তাহলে এন এর মান বেশি হলে সেটি উচ্চ শক্তিস্তর হিসেবে পরিচিত। যেমন দেখো, ভিতরটা হচ্ছে এন, এটা হচ্ছে 2, তাহলে এটা থেকে এটা বেশি পাওয়ারফুল, ও হচ্ছে লো পাওয়ারফুল। ঠিক আছে। তো 3 নম্বর কি বলতেছে যে কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রনের ঘূর্ণনের সময় কোনো শক্তি শোষিত বা বিকিরিত না। এই যে ধরো একটা ইলেকট্রন এই যখন এই রাস্তা দিয়ে ঘুরতে থাকে তখন কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। কিন্তু একটা কিন্তু আছে। কি কিন্তু আছে? বাইরে থেকে তুমি যদি ওকে কোনো শক্তি প্রদান করতে পারো তাহলেই সে একমাত্র শক্তি শোষণ করে ইলেকট্রন কি করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে জাম্প করে চলে যায়। ঠিক আছে। এখন তোমার হচ্ছে আমি দেখাই যে এই ধরো এই ইলেকট্রনটা এখানে ছিল, ঠিক আছে, এটা হচ্ছে N1 শক্তিস্তর, এটা হচ্ছে N2 শক্তিস্তর। এখন বাইরে থেকে তুমি ওকে একটা কি দিলা, শক্তি দিয়ে দিলা। ঠিক আছে, বাইরে থেকে ওকে একটা শক্তি প্রদান করছো। তাহলে ও কি করবে, শক্তিটা শোষণ করে ও পাওয়ারফুল হয়ে যাবে, তখন ও এখান থেকে জাম্প করে পরেরটায় লাফ দিয়ে চলে আসবে। এটা কি বলতেছে তোমার হচ্ছে কি ইলেকট্রন শোষণ করে কোন একটা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়া। তাহলে এই আবার যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে নিম্ন শক্তি স্তরে যায়, উল্টাটা যদি হয় তখন শক্তি বিকিরিত হয়। এই যে এটা হচ্ছে, এটা দেখো, ও ছিল এই জায়গায় N2 তে ছিল, কিন্তু শক্তিটাকে ও বের করে দিছে, ওর থেকে শক্তি বের করে দিয়ে ও লো পাওয়ারফুল হয়ে নিচেরটায় লাফ দিয়ে বসে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে বিকিরণ করছে শক্তি, আর এটা হচ্ছে শক্তি শোষণ করছে। তাহলে এখন একটা যে শক্তি শোষণ করি তো কোন একটা জিনিস কেউ যদি শক্তি অর্জন করতে পারে তাহলে সে পাওয়ারফুল হয়, পাওয়ারফুল হয়ে সে চলাচল হয়ে অন্য একটা শক্তি স্তরে যাইতে পারে। কিন্তু যে যখন শক্তি বের করে দেয় তখন সে আরো নিচের ধাপে নেমে আসে। তাহলে এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণকে আমরা ডেল ই দ্বারা প্রকাশ করি, যেটা দুটি শক্তি স্তরের মানে E1 আর E2 শক্তির মধ্যে পার্থক্যের সমান। তার ডেল ই মানে কি, E2 মাইনাস E1, দুইটার মধ্যে পার্থক্য মাইনাস। তাহলে এটা প্লাঙ্কের সমীকরণ দ্বারা নির্ধারিত হয়, যে সমীকরণটা অনেকটা এরকম যে ডেল ই মানে আমরা কি লিখতে পারি, E2 মাইনাস E1। মূলত সূত্রটা হচ্ছে যে ডেল ই ইকাল টু এই যে এইচ, আর এটা কিন্তু মিউ বলা হয়, মিউ। ঠিক আছে, এটা কিন্তু ভি না, আপনারা মনে রাখবেন এইচ মিউ। আর এটাকে কিন্তু আরেকভাবে লেখা যায়, আমরা লিখে দিতেছি যে ডেল ই ইকুয়াল টু এইচ মিউ, তো ঠিক আছে, এটাকে কিন্তু আবার লেখা যায় এইচ ই বাই ল্যামডা। ঠিক আছে, এটা কিন্তু ল্যামডা বলে, আমরা কিন্তু অধ্যায় 3-এ শিখে আসছি। তো এই সূত্র দিয়েও মাঝে মাঝে অঙ্ক করা যায়, এটা দিয়েও করা যায়। ঠিক আছে, তাহলে এখানে ডেল ই হচ্ছে শোষিত বা নির্গত শক্তি, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটাও কিন্তু আমরা শিখে আসছি অধ্যায় 3-এ, যে 6.626 × 10⁻⁻34, এটা হচ্ছে এইচ এর মান। ঠিক আছে, এটার মান কিন্তু ফিক্সড। আর মিউ হচ্ছে তোমার নির্গত বা শোষিত ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু তরঙ্গ আকারে বের হয়। ঠিক আছে, এই যে দেখো তরঙ্গ আকারে কি, ঢেউ আকারে, ঢেউ আকারে বের হয় আবার ঢেউ আকারে ঢুকে, এটাকে বলতেছে বিকিরণের ফ্রিকোয়েন্সি। তাহলে বোরের মডেল হাইড্রোজেন মৌল থেকে নির্গত এই শক্তি দিয়ে সৃষ্ট আলোর পারমাণবিক বর্ণালী সঠিকভাবে ব্যাখ্যা করতে পারছিল। এই কথাটার মানে কি, যে উনি হচ্ছে হাইড্রোজেন পরমাণুর জন্য পরীক্ষা নিরীক্ষা করছিল, এবং যখন দেখা যে শক্তি বিকিরণ বা শোষিত হয় তখন ইলেকট্রনের বাইরে এক ধরনের বর্ণালী দেখা যায়। বর্ণালী কি মানে হচ্ছে একটু আলো টাইপের শক্তিগুলো যখন বের হয় তখন আলো আকারে বের হয়। তো এই আলোটা কেন হয় সেটা তিনি ব্যাখ্যা করতে পারছিলেন কার জন্য, শুধুমাত্র হাইড্রোজেন মৌলের জন্য, কিন্তু অন্য কোনো মৌলের জন্য কিন্তু তিনি এটা ব্যাখ্যা করতে পারে নাই। তো এই যে দেখো, ওনারও কিছু এক ভুল ছিল, একেবারে যে ভুল ছিল না তা না। যে বোর পরমাণু মডেলের অসামান্য সাফল্য থাকলেও তার কিছু কি ভুল ত্রুটিও ছিল। এটি একটা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও, এক ইলেকট্রন বিশিষ্ট মানে কি হাইড্রোজেনের জন্য, পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে নাই। তাহলে বোরের পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন যদি এক শক্তি স্তরে থেকে অন্য শক্তি স্তরে গমন করে বা যায়,
তাহলে নির্দিষ্ট পরিমাণ শক্তির কারণে পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা পাওয়ার কথা, কিন্তু পরীক্ষা করে দেখা গেছে যে প্রত্যেকটা রেখা আসলে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি, অর্থাৎ একটি মাত্র নির্গত শক্তি না থেকে কাছাকাছি ভিন্ন ভিন্ন কিছু শক্তি রয়েছে যার কোনো ব্যাখ্যা নাই। আচ্ছা, এই যে ধরো এখানে যে দেখাইছে যে শক্তি ঢুকতেছে, শক্তি বিকিরণ করছে বা শক্তি শোষণ হচ্ছে, যখন বিকিরণ শোষণ হয় তখন আমরা দেখতেছি, দেখো কি একটা দাগ যাচ্ছে না? এটাকে তুমি যখন জুম করে দেখবা যে মানে পারমাণবিক বর্ণালীর যে রেখাগুলো পাবা, দেখবা এগুলো হচ্ছে অসংখ্য ছোট 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 এরকম, তোমার কি রেখার সমন্বয়ে সমন্বয়ে তোমার হচ্ছে একটা বড় রেখা আমরা দেখতেছি। বাইরে থেকে দেখতেছি একটাই রেখা, কিন্তু যখন তুমি জুম করবা দেখবা যে এখানে অসংখ্য ছোট 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 এরকম রেখা আছে। কিন্তু এই রেখাগুলো কেন উৎপন্ন হয়েছে, এগুলার ব্যাখ্যাও কিন্তু বোর পরমাণু মডেল দিতে পারে নাই। তো আজকে আপনাদের পড়া এতটুকু পর্যন্ত, আমরা নেক্সট দিন ইলেকট্রন বিন্যাসে যাব। আজকে ক্লাসে যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনাদের জন্য, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েও কিন্তু আমাকে কোশ্চেন করতে পারেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিতে পারেন, তাহলে পরবর্তী ক্লাসের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আশা করি কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।